আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। গতদিন আমরা মানুষের যে তরুণাস্থি ছিল সেই তরুণাস্থি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অস্থি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ অস্থি কি, অস্থি কত প্রকার, অস্থি কোন কোন উপাদান নিয়ে গঠিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা একটু দেখি। তো তোমাদের যে প্রশ্ন জাগতে পারে যে অস্থি কি শক্ত নাকি নরম? তোমরা বলো তো, হাড় যেটাকে বলা হয়, হাড় কি শক্ত নাকি নরম? অবশ্যই শক্ত বা দৃঢ়। ঠিক আছে। আচ্ছা, এখন তোমার কি প্রশ্ন জাগে না যে এটি কেন দৃঢ়? অস্থি যে তুমি বললে দৃঢ়, এটি কেন? খুব সহজ উত্তর, কারণ অস্থির ভিতর প্রচুর ক্যালসিয়াম লবণ থাকে। অস্থির ভিতর প্রচুর পরিমাণে কি থাকে? ক্যালসিয়াম লবণ থাকে, এবং এই ক্যালসিয়াম লবণগুলি থাকার কারণে অস্থি শক্ত হয়। তো ক্যালসিয়াম লবণগুলির ভিতরে আমরা দুটো নাম যদি বলি, তাহলে নামগুলি আমরা একটু দেখি। একটির নাম হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অস্থির ভিতরে কি থাকে? ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কি কার্বনেট। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা যে কমেন্ট যে বক্স রয়েছে, এই কমেন্ট বক্সে বিভিন্ন তথ্যগুলি আমি যখন জিজ্ঞেস করব, সেই তথ্যগুলি কমেন্টস বক্সে লিখবে, অথবা পড়াটিও যদি তুমি বুঝতে না পারো, সেক্ষেত্রেও তোমরা এটি আমাকে জানাবে। ঠিক আছে। তো আশা করি আমরা সকলেই আলোচনার মাধ্যমে বা বিভিন্ন তথ্য শেয়ারের মাধ্যমে যখন আমরা এটি শিখব, তাহলে আমরা হয়তো বা ভালো করে বিষয়গুলি আরও বুঝতে পারব। তো দেখি যে অস্থির ভিতর কি বললাম, অস্থি হচ্ছে দৃঢ় হয়। অস্থি দৃঢ় এই কারণেই হয় কারণ এখানে কি থাকে? লবণ থাকে। কোন লবণ? ক্যালসিয়াম লবণ। আচ্ছা, তোমরা একটু লিখবে তো ওখানে যে কোন লবণের কারণে অস্থি দৃঢ় হয়। কমেন্টস বক্সে একটু লিখো। আমি আবারও বলছি, ক্যালসিয়াম লবণের কারণে। যদি তোমাকে কেউ কোশ্চেন করা হয়, ক্যালসিয়াম লবণ তো অনেকই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে দু একটি নাম বলতে পারবে? তুমি অবশ্যই লিখে দিবে নাম, যেমন ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। দুটো লবণের নাম লিখো যে লবণের কারণে অস্থি শক্ত হয়। ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, যদি বলা হয় অস্থিতে কয় ধরনের কোষ থাকে? অস্থিতে কয় ধরনের কোষ থাকে? আমি খুব সহজভাবে বলে দিচ্ছি, অস্থিতে 3 ধরনের কোষ থাকে। এখানে তোমরা কমেন্ট বক্সে একটু লিখো, অস্থিতে কত প্রকার কোষ থাকে? অস্থিতে কোষ থাকে 3 ধরনের। আচ্ছা, যদি বলা হয় এই 3 ধরনের কোষ কি কি, বলতে পারবে? আচ্ছা লিখো, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। আমি আবারও বলছি, অস্থির ভিতর কোষ থাকে কত প্রকার? অস্থির ভিতর কোষ থাকে 3 প্রকার। কি কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। আচ্ছা, তো দেখি এখন আমরা কি কি। অস্টিওব্লাস্ট এই জিনিসটা কি? অস্টিওব্লাস্ট অপরিণত, এই শব্দটি মনে রাখবে। অপরিণত, অপরিণত তো বোঝাও যে ইম্যাচিওর। তো অপরিণত যে অস্থির কোষ, সেই অপরিণত অস্থি কোষগুলোই মূলত অস্টিওব্লাস্ট নামে পরিচিত। এই যে আমি এখন যেটি বলছি,
এই যে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্টের কথাগুলি যে বলছি, এই কথাগুলি আমি যেটুকু জানি তোমার বইতে এই তথ্যগুলি দেয়া নেই। তাহলে আমি আশা করব এই তথ্যগুলি তোমরা শিখে নেবে, বিশেষ করে তোমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করবে। পাশ করার পর যখন তুমি কোনো অ্যাডমিশন টেস্টে যাবে, তখন এই বেসিক জিনিসগুলি কিন্তু থাকবে, বিশেষ করে তোমার অ্যাডমিশন টেস্টে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলি খুব ভালো করে শিখে রাখতে হবে। এখানে যেমন সৈকত লিখছো 3 ধরনের, ভেরি গুড। তারপর আলিফ খান লিসান, তুমিও লিখেছো যে একসাথে 2টা ক্লাস। একসাথে 2টা ক্লাস মানে কোথায়? এই সময় তো আমারই ক্লাস, এই বি শাখায়। আচ্ছা, যেটি বলছিলাম যে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট হচ্ছে কি অপরিণত যে অস্থিকোষ, এই অপরিণত অস্থিকোষকে বলা হচ্ছে অস্টিওব্লাস্ট। যখন অস্থি গঠিত হতে শুরু করে তখন অস্থির কোষগুলো বাচ্চা বা অপরিণত থাকে। তাহলে অপরিণত অস্থি কোষগুলিকে বলা হচ্ছে কি অস্টিওব্লাস্ট। এবং আবারও বলছি, অপরিণত যে অস্থিকোষগুলি, সেই অপরিণত অস্থিকোষই হচ্ছে অস্টিওব্লাস্ট নামে পরিচিত। আচ্ছা, এরপর জানবো অস্টিওসাইট, পরিণত অস্থিকোষ। পরিণত অস্থিকোষগুলোকেই বলা হচ্ছে কি অস্টিওসাইট। পরিণত অস্থিকোষকে বলা হয় অস্টিওসাইট। ঠিক আছে? তাহলে অস্টিওব্লাস্ট পরিণত বা বয়স্ক হলেই সেটির নাম হয়ে যায় অস্টিওসাইট। এরপর যেটি জানবো আমরা সেটি হচ্ছে অস্টিওক্লাস্ট। সব শেষে জানবো কোনটি? অস্টিওক্লাস্ট। ক্লাস্ট মানে হচ্ছে কি কিলার বা হত্যাকারী। আবারও বলছি, ক্লাস্ট, অস্টিওক্লাস্ট। ক্লাস্ট শব্দের অর্থটা জানো? ক্লাস্ট মানে হত্যাকারী বা কিলার। ঠিক আছে? তো এরা অস্থির নিজের কি কোনো কোষ না। এই অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থির নিজস্ব কোনো কোষ না। আমরা জানি যে শ্বেত রক্তকণিকা রয়েছে, মনে আছে? রক্তকণিকা 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকার মনোসাইট অস্থির ভিতরে এসে অস্টিওক্লাস্ট নাম ধারণ করে। তাহলে শ্বেত রক্তকণিকা কি করছে? অস্থির ভিতরে। শ্বেত রক্তকণিকার বিভিন্ন ধরনের নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কি মনোসাইট। এই মনোসাইট, শ্বেত রক্তকণিকার মনোসাইট যখন অস্থির ভিতরে আসে, ভিতরে আসলে কি হয়? তখন তার নাম হয়ে যায় অস্টিওক্লাস্ট। ঠিক আছে? এবং অস্থির ভিতরে কোনো জীবাণু যখন প্রবেশ করে, অস্থির ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুগুলিকে কি করে? এই অস্টিওক্লাস্ট খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে এবং তাকে মেরে ফেলে। এবং জীবাণু ভক্ষণ ছাড়াও এই অস্টিওক্লাস্টের কিন্তু আরেকটি কাজ আছে। জীবাণু ধ্বংস ছাড়াও এদের কি আছে? আরও একটি কাজ আছে। সেটি হচ্ছে কি, যে যদি কোনো অস্থি তোমার ভেঙে যায়, যদি কোনো অস্থি ভেঙে যায় অথবা জোড়া লাগার পর উঁচু নিচু যে অমসৃণ অংশগুলি থাকে, সেই অমসৃণ উঁচু নিচু জায়গাগুলোকে কি করে? এরা মসৃণ করতেও সাহায্য করে। আচ্ছা, তোমরা কমেন্টস বক্সে আবারও লিখো যে অস্থি কোষ কত প্রকার? অস্থি কোষ কত প্রকার? আমি আবারও বলছি, অস্থির কোষ হচ্ছে 3 প্রকার। এখন যদি বলা হয় কি কি, একটি হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট। আচ্ছা, যদি বলা হয় অপরিণত অস্থিকোষের নাম কি? তোমরা একটু লিখো তো, অপরিণত অস্থিকোষের নাম কি? অস্টিওব্লাস্ট। আর পরিণত অস্থিকোষের নাম কি? অস্টিওসাইট। আর অস্টিওক্লাস্ট হচ্ছে কি এক ধরনের শ্বেত রক্তকণিকা। এরা কি করে? অস্থিকোষের ভিতর প্রবেশ করে। প্রবেশ করার পরে যে কাজটি করে সেটি হচ্ছে কি, যে
অস্থিকোষের ভিতর যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুগুলিকে কী করে এরা ধ্বংস করে ফেলে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বিশেষ কিছু তথ্য জেনে নিই যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে যদি পরীক্ষায় আসে অস্থি কি? অস্থি হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। পরীক্ষায় যদি তোমাদের আসে অস্থি কি, তাহলে কি লিখবে? অস্থি হচ্ছে এক ধরনের যোজক কলা। পরীক্ষায় লিখে দিবে অস্থি হলো এক ধরনের যোজক কলা। আচ্ছা, যে অস্থির যে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এর ভিতরে জৈব পদার্থ থাকে 40 ভাগ এবং অজৈব পদার্থ থাকে 60 ভাগ। আচ্ছা, তোমরা একটু খেয়াল রাখো, যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে অস্থিতে জৈব উপাদান থাকে শতকরা কত ভাগ? জৈব, এখানে মনে রাখো 2টা অক্ষর। ঠিক আছে, অক্ষর 2টা মানে ছোট, তাহলে পরিমাণও ছোট। অজৈব, এখানে 3টা অক্ষর মানে বড়, তাহলে এখানে পরিমাণও বেশি। এইভাবে মনে রাখবা। জৈব উপাদান 40%, অজৈব উপাদান 60%। এখন পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, কীভাবে মনে রাখবো? ঠিক আছে, খুব সহজ। বানান বড়, পরিমাণ ছোট। বানান বড়, পরিমাণ বড়। বানান ছোট, পরিমাণ ছোট। অর্থাৎ জৈব বানান ছোট, এটি থাকবে 40%। অজৈব বানানটি বড়, 3টি অক্ষর, তাহলে এখানে থাকবে 60%। আশা করি বুঝেছ। আচ্ছা, এরপর দেখি যে আমি একটু আগেই বললাম যে অস্থিকোষে উপাদান, অস্থিকোষ কয় ধরনের থাকে? 3 ধরনের। ওকে, সেটি কি কি জানলাম? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে অস্থি কত প্রকার, পরীক্ষায় কিন্তু এটি প্রায়ই আসে। অস্থি কত প্রকার লিখো, কমেন্টস বক্সে সবাই লিখো। অস্থি হচ্ছে 2 প্রকার। যদি এমসিকিউ পরীক্ষায় আসে তাহলে লিখবে 2 প্রকার। একটি হচ্ছে নিরেট অস্থি, আরেকটি হলো স্পঞ্জি অস্থি। কি কি? নিরেট অস্থি, আরেকটি হলো স্পঞ্জি অস্থি। আবার লিখো। আচ্ছা, এখানে সৈকত কোশ্চেন করছো, পেরিওস্টিয়ামটা জানো কি, তাই না? আচ্ছা, ভেরি গুড। এই যে কোশ্চেন করলে ভালো লাগে। পেরিওস্টিয়াম, অস্থিকোষের যে আবরণী থাকে, অস্থিকোষের আবরণীকেই বলা হচ্ছে পেরিওস্টিয়াম। আশা করি বুঝেছ। অস্থিকোষের যে আবরণ থাকে সেই আবরণটাকেই বলা হচ্ছে পেরিওস্টিয়াম। এবং গতদিন বলেছিলাম কি, যে তরুণাস্থি কোষের যে আবরণ, সেই আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, এখন দেখি যে অস্থির ভিতর কি কি থাকে। যে খনিজ অনেক ধরনের লবণ থাকে, সেই লবণগুলি এর আগেও কয়েকটি বলেছে, আরও কিছু বলছি। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তারপরে কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এই লবণগুলি থাকার কারণেই কি হচ্ছে? অস্থিটা শক্ত হচ্ছে। এখন কোশ্চেন হলো, এই লবণগুলি যদি আমি অস্থিতে কমে যায় অথবা অস্থি থেকে যদি সরিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে কি হবে? খুব সহজ উত্তর। যদি এগুলি অস্থি থেকে সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ যদি সব ক্যালসিয়াম লবণগুলি অস্থি থেকে বের করে দেওয়া হয়, তাহলে অস্থি নরম হয়ে যাবে। এবং নরম হয়ে গেলে কি হবে? তখন হচ্ছে সেটা স্থিতিস্থাপক হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে তরুণাস্থি। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সে কি থাকছে? লবণ থাকার কারণেই অস্থি শক্ত হচ্ছে। আচ্ছা, এখন আমরা জানব যে দেহে অস্থি যে তৈরি হয়, ঠিক আছে, দেহে যে অস্থিটা গঠিত হয়, তোমরা কি জানো যে অস্থি গঠনের প্রক্রিয়াটাকে কি বলা হয়? হ্যাঁ, অস্থি গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় অসিফিকেশন। লিখে নাও, অস্থি তৈরির প্রক্রিয়াকে বলা হয় অসিফিকেশন। ঠিক আছে, পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন আসে যে অস্থি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? অসিফিকেশন। ঠিক আছে, যদি 25 বছর বয়সের পর মানুষের অস্থির কোনো বৃদ্ধি হয় না, কিন্তু ত্বকের মতো এগুলো সর্বদা ক্ষয়প্রাপ্ত এবং পুনর্গঠিত হয়, ফলে
প্রকৃতপক্ষে 7 বছর পর আমরা দেহে নতুন অস্থি পাই। আচ্ছা, যদি বলা হয় পরীক্ষায় এই কোশ্চেনটি আসে, যদি তোমাকে বলা হয় যে সব থেকে দেহের বড় অস্থির নাম কি? দেহে সব থেকে বড় অস্থির নাম হলো ফিমার। কমেন্টস বক্সে লিখো যে দেহের সব থেকে বড় অস্থির নাম কি? ফিমার। নামটা একটু লিখো। দেহে সব থেকে বড় অস্থির নাম কি? ফিমার। এখানে একজনই দেখছি বারবার রেসপন্স করছো। আচ্ছা, এবং সব থেকে ছোট অস্থির নাম স্টেপিস। এই দুইটি জিনিস মনে রাখবে। সব থেকে বড় অস্থির নাম হলো ফিমার এবং সব থেকে ছোট অস্থির নাম হলো স্টেপিস। এখন কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ সৈকত লিখছো, ভেরি গুড। যদি বলা হয় যে এই স্টেপিস অস্থি কোথায় অবস্থান করে? স্টেপিস অস্থি লিখো কমেন্টস বক্সে। স্টেপিস অস্থি মানুষের কানে অবস্থান করে। যদি বলা হয় ফিমার কোথায় অবস্থান করে? ফিমার অবস্থান করে পায়ে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখি আমরা অস্থির কাজগুলি কি। হ্যাঁ, আমরা অল্প অল্প করে পড়ব, যেহেতু আমাদের রিভিশন চলছে আমরা অল্প অল্প করে পড়ব এবং খুব ভালো করে পড়ব। স্টেপিস, হ্যাঁ লিখছো, ভেরি গুড। তো অস্থি মানবদের গুরুত্বপূর্ণ অনেক কাজ সম্পন্ন করে। অস্থি অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে, যেমন অস্থি কী করছে যে দেহের দৃঢ় এবং মজবুত যে স্থাপত্য কাঠামো, ঠিক আছে। অস্থির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেহের নির্দিষ্ট আকৃতি, অর্থাৎ দেহের যে কাঠামো সেই কাঠামোটা কিন্তু এরা প্রদান করে। তারপরে কি যে আমাদের বক্ষপিঞ্জরের যে অস্থিগুলি থাকছে, এই বক্ষপিঞ্জরের অস্থিগুলি কি করছে? মস্তিষ্ক, ফুসফুস, সুষুম্নাকাণ্ড, এই যে নরম যে অঙ্গগুলি, এই নরম অঙ্গগুলিকে কি করছে? রক্ষা করছে, ঠিক আছে। দেহের অধিকাংশ গঠন এবং পেশির সাথে সমন্বয় দ্বারা অস্থি নির্মিত কঙ্কালতন্ত্রের প্রাণী চলনে ভূমিকা রাখে। আচ্ছা, এটা জানার দরকার নাই। তাহলে কি অস্থির ভিতরে কি থাকে? অস্থিমজ্জা থাকে, ঠিক আছে। আমরা যদি একটি অস্থিকে ভেঙে ফেলি, অস্থিকে ভেঙে ফেলে অস্থির ভিতর কি থাকে? যে অস্থির ভিতর যে অর্ধতরল ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদানটা থাকে, যেটিকে বলা হয় বোন মেরো। তো এই বোন মেরো বা অস্থিমজ্জা কি করে? অস্থির ভিতরে যে কি বলে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। তাহলে বোন মেরো কি করে বা অস্থিমজ্জা কি করে? লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে। তারপরে কি বলছে যে কিছু ক্ষারীয় লবণ আছে, ঠিক আছে, কিছু ক্ষারীয় লবণ আছে যারা কি করে এই শোষণ বা অবমুক্তকরণের মাধ্যমে অস্থি দেহের কি করে পিএইচ রক্ষায় কিন্তু ভূমিকা পালন করে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি শিখবে যে দেহের কাঠামো দান করে, দেহের ভিতরে নরম অঙ্গগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তারপরে কি বলছে যে দেহের মানে যে পিএইচ, এই পিএইচের মাত্রা ঠিক রাখতেও এই অস্থি কিন্তু ভূমিকা পালন করে। তাহলে এখন আবারও বলছে, আগে যদিও বলা হয়েছে যে অস্থি কত প্রকার, আমি জাস্ট তোমাদের জ্ঞান এবং এমসিকিউ অংশগুলি ধরিয়ে দেওয়ার জন্য আজকে পড়ছি যে অস্থি যদি বলা হয় কত প্রকার, অস্থি হচ্ছে 2 প্রকার। এখন স্বাভাবিকভাবে কোশ্চেন রাখতে পারে 2 প্রকার কি কি? একটি হচ্ছে নিরেট অস্থি, আর একটি হলো কি স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। তো স্পঞ্জি যে অস্থি, সেই স্পঞ্জি অস্থি হচ্ছে কি স্পঞ্জের মতো। স্পঞ্জি অস্থি কিসের মতো? স্পঞ্জি অস্থি হচ্ছে স্পঞ্জের মতো, ঠিক আছে। মানে স্পঞ্জ যেমন ভিতরে ছিদ্র থাকে অসংখ্য, তাহলে এই স্পঞ্জি অস্থিতে কি থাকে? ভিতরে অনেকগুলি ছিদ্র থাকে। আর নিরেট অস্থি হচ্ছে সেখানে কোনো ছিদ্র থাকবে না, একেবারে পুরো অবস্থায় থাকবে। তুমি যদি একটা
কাঠকে কেটে ফেলো, তোমরা যে ফার্নিচার তৈরি করো, খাট তৈরি করো, সেই কাঠটাকে যদি তুমি কেটে ফেলো, কেটে ফেলে দেখবে ওর ভিতরে কিন্তু কোনো ফাঁকা থাকছে না, ঠিক আছে। তোমরা সোফার যে ফোম ব্যবহার করো, সেটিকে যদি কেটে ফেলো দেখবে ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। আশা করি বিষয়টি বুঝেছো। তাহলে যে অস্থির ভিতর কোনো ছিদ্র থাকে না সেগুলিকে বলা হচ্ছে নিরেট অস্থি, আর যেগুলো ছিদ্রালো থাকে সেগুলিকে বলা হচ্ছে স্পঞ্জি অস্থি। আচ্ছা, এখন নিরেট অস্থি সম্পর্কে আমরা জানি যে নিরেট যে অস্থিগুলি, সেই নিরেট অস্থিগুলি হয় খুবই দৃঢ়। দৃঢ় মানে কি? শক্ত, ঠিক আছে। এবং এগুলি ভঙ্গুর টাইপের হয়, অর্থাৎ সহজেই কিন্তু এগুলো মানে ভেঙে যায়, ঠিক আছে। মানবদেহে কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলি থাকে, এটুকু একটু লিখো তো। মানবদেহে যে কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলি থাকে তার শতকরা 80% হচ্ছে নিরেট অস্থি। কোশ্চেনের উত্তরটি লিখো, মানবদেহের শতকরা কত ভাগ অস্থি নিরেট প্রকৃতির? তাহলে নিরেট প্রকৃতির অস্থি হচ্ছে শতকরা কি 80%। মানুষের উপাঙ্গিক কঙ্কাল যেমন হচ্ছে এই যে হাতের এই যে হিউমেরাস, তাহলে হাতের এই যে হিউমেরাস, তারপরে হচ্ছে কি রেডিয়া আলনা, তারপরে পায়ের যে আমি ফিমারের কথা বললাম, এই অস্থিগুলি হচ্ছে নিরেট প্রকৃতির, ঠিক আছে। তো যদি তোমাকে কেউ কোশ্চেন করা হয় একটি নিরেট অস্থির নাম লিখো, তাহলে কি উদাহরণ হবে? ফিমার হতে পারে, হিউমেরাস হতে পারে, রেডিও হতে পারে, আলনা, এই অস্থিগুলি, ঠিক আছে। তাহলে যদি তোমাকে কোশ্চেন করা হয় নিরেট অস্থির শতকরা কত ভাগ? 80%। ওকে। এখন যে কোশ্চেনটি পরীক্ষায় প্রায় আসে যে অস্থির গঠন ও কার্যকরী এককে কি বলা হয়? অস্থির গঠন এবং কার্যকরী এককে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। একটু লিখো, অস্থির গঠন ও কার্যকরী এককে বলা হয় কি? হ্যাবার্সিয়ান তন্ত্র। অস্থির গঠন এবং কার্যকরী এককে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এটা পরীক্ষায় আসে, তবে অনেক সময় এটিকে অস্টিয়নও বলা হয়, অস্টিয়ন, ঠিক আছে। যে অস্থির গঠন ও কাজের এককে বলা হয় অস্টিয়ন, ঠিক আছে। আবার পরীক্ষায় যদি আসে যে হ্যাবার্সিয়ান তন্ত্র কি, এক কথায় লিখে দিবা, অস্থির গঠন ও কাজের এককই বলা হয় কি? অস্থির গঠন ও কাজের এককই বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র বা অস্টিয়ন। আচ্ছা, এখন আমরা কিছু বিষয় জানি যে অস্থি এবং তরুণাস্থির পার্থক্যগুলো আমরা শিখব, ঠিক আছে। আজকে আমরা অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা ভালো করে শিখব। গতদিন আমরা তরুণাস্থি পড়েছিলাম, আমি শুরুতেই বলছি অল্প অল্প পড়ব, কিন্তু সেটি খুব ভালোভাবে পড়ব। আমি তোমাদের যেটুকু শেখাচ্ছি এর মধ্যেই কিন্তু পরীক্ষায় অনেকগুলি এমসিকিউ আসবে, ঠিক আছে। তাহলে অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা এখন শিখব। যে যদি বলা হয় তরুণাস্থি শক্ত নাকি নরম, উত্তর কী হবে? লিখো সৈকত। তাহলে কি তরুণাস্থি হবে নমনীয়, ঠিক আছে। তরুণাস্থি হবে অর্ধকঠিন, নমনীয় এবং স্থিতিস্থাপক। তরুণাস্থি হবে অর্ধকঠিন, নমনীয় এবং স্থিতিস্থাপক, ঠিক আছে। এবং অস্থি ঠিক এর উল্টোটা লিখো, অস্থি হবে কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক, দৃঢ়, যোজক কলা। আচ্ছা, যদি বলা হয় অস্থির প্রকৃতি কেমন, তরুণাস্থির প্রকৃতি কেমন? তরুণাস্থির প্রকৃতি হচ্ছে স্থিতিস্থাপক, ইলাস্টিসিটি, অর্থাৎ একটু এই যে দেখো এটা যেমন একটি তরুণাস্থি, এটা কিন্তু টানলে একটু লম্বা হচ্ছে, তাই না? একটু কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, ইলাস্টিসিটি আমরা ফিজিক্সে পড়েছি, যেটা স্থিতিস্থাপক। তরুণাস্থি কি হাড়কি টানলে লম্বা হয়? আমরা যদি একটি হাড়কি এভাবে টেনে লম্বা করতে পারি না। তাহলে যদি বলা হয় তরুণাস্থির প্রকারভেদ হলো কি? স্থিতিস্থাপক, অস্থি অস্থিতিস্থাপক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আবরণ। তুমি আমাকে একটি কোশ্চেন করেছিলে অস্থির যে আবরণ, ঠিক আছে। তাহলে কি অস্থির তরুণাস্থির যে আবরণ, তরুণাস্থির আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম।
তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। তিনটি পার্থক্য কিন্তু আমরা শিখে ফেলেছি। যদি বলা হয় তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে অর্ধকঠিন, নমনীয়, স্থিতিস্থাপক, যোজক কলা। তরুণাস্থি হলো অর্ধকঠিন, নমনীয়, স্থিতিস্থাপক, যোজক কলা। অস্থির ঠিক এটার উল্টো লিখো। অস্থি হচ্ছে কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক, যোজক কলা। এরপর যদি বলা হয় তরুণাস্থির প্রকৃতি কেমন? স্থিতিস্থাপক। অস্থির প্রকৃতি কেমন? অস্থিতিস্থাপক। তারপরে যদি বলা হয় আবরণের নাম কি? অস্থির আবরণের নাম কি? তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। আচ্ছা, অস্থিমজ্জা তরুণাস্থিতে কি হয়? তরুণাস্থিতে অস্থিমজ্জা থাকে না। তরুণাস্থিতে কি? তরুণাস্থিতে অস্থি আচ্ছা, তোমাদের আমি যেটি বলছিলাম যে অস্থি তিনটি পার্থক্য কিন্তু আমি বলেছি। এখন যেটি জানব সেটি হচ্ছে অস্থিমজ্জা। তরুণাস্থিতে অস্থিমজ্জা থাকে না, অস্থিতে অস্থিমজ্জা থাকে। ঠিক আছে। এরপর যদি বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র তরুণাস্থিতে থাকে না, অস্থিতে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে। তরুণাস্থি রক্তকণিকা উৎপন্ন করে না, অস্থি রক্তকণিকা উৎপন্ন করে। ঠিক আছে। তাহলে এই কয়টি পার্থক্য আজকে আমরা শিখব। আগামী দিন আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং তোমাদের আজকে যেটুকু পড়ালাম এইটুকুর ভিতর আমি কিছু ছোট ছোট কোশ্চেন দিয়ে দেব কমেন্টস বক্সের ভিতর। এই কোশ্চেনগুলি তোমরা পরবর্তীতে উত্তরগুলি লিখবে। লেখার পর আমাকে আমার মেসেঞ্জারে অথবা এই গ্রুপে কী করবে, কমেন্ট বক্সে ওখানে ইমেজগুলি শেয়ার করবে। তো আজ তাহলে এই পর্যন্তই। আগামী দিন আরও একটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।